প্রিয় দর্শক, প্রীতি নিন, শুভেচ্ছা নিন। আপনাদের সামনে হাজির হয়েছি আমি একা নয়, দ্বৈতভাবে। আমার সঙ্গে মুখোমুখি হয়েছেন আজকে প্রিয় সুধী, প্রীতি ও শুভেচ্ছা রইল। আজকে আপনাদেরকে যে বিষয়টি নিয়ে কথা বলতে চাই সেটি হচ্ছে স্মরণকালের ইতিহাসে আমরা যারা মধ্য বয়সের মানুষ অথবা যারা তরুণ, তাদের জীবদ্দশায় চোখের সামনে ইরাক, সিরিয়া, আফগানিস্তান এবং লিবিয়া এই কয়টি রাষ্ট্রকে ধ্বংস হয়ে যেতে আমরা দেখেছি। এই চারটি রাষ্ট্রের মধ্যে যে চারটি রাষ্ট্রের নাম বললাম, তিনটি রাষ্ট্র আরব আর একটি রাষ্ট্র আফগান। এই আফগানদের সাথে আরবদের একটা তফাৎ আছে, তাই দুটিকে ভিন্নভাবে দেখতে চাই। আপনারা জানেন, আফগানিস্তান সুদীর্ঘ কাল থেকে 50 বছরের অধিক কাল থেকে যুদ্ধ করছে। তারা কখনো চৈনিকপন্থী, তারা কখনো মস্কোপন্থী, তারা কখনো ভারতপন্থী, কখনো পাকিস্তানপন্থী, কখনো তারা ইরানপন্থী, আবার কখনো তারা আমেরিকাপন্থী। এই বিভিন্ন পন্থায় ঘুরতে ঘুরতে নিজেদের চরিত্র বলে আর কোনো কিছু বাকি নেই। শেষ পর্যন্ত ব্রিটিশ আমেরিকার হাত ধরে যৌথ বাহিনীর অত্যাচারে নিষ্পেষিত হতে হতে তারা এমন একটি বর্বর রাষ্ট্র এখন প্রতিষ্ঠা করেছে যেটি আইয়ামে জাহেলিয়াতে মধ্যযুগে সম্ভব ছিল। তারা এখন শুধু এই নিজের রাষ্ট্রটি করেই শেষ করেনি, মধ্যযুগে গিয়েই শেষ করেনি। তারা কিন্তু এখন তেহরিকে তালেবান পাকিস্তান নামে একটি দলের মাধ্যমে এই পাকিস্তান রাষ্ট্রটিকেও তাদের দলে নিয়ে যাওয়ার চেষ্টা করছে, যার কারণে পারমাণবিক শক্তিধর পাকিস্তান রাষ্ট্রটিকেও আফগানিস্তানের কাবুল কান্দাহারে গিয়ে অস্ত্র চালাতে হচ্ছে। আর ইসলামাবাদে বোমাবর্ষণ করছে মধ্যযুগীয় তালেবানেরা। এখন পাকিস্তান রাষ্ট্রটির এই ভঙ্গুর অবস্থায় তাদেরকে যুদ্ধ করতে হচ্ছে তালেবানের সাথে। এই তালেবান যখন পাকিস্তানকে বাধ্য করছে যুদ্ধ করতে, তখন বাকি তিনটি দেশের অবস্থা কি? আপনারা জানেন, ইরাক হচ্ছে পৃথিবীর ইতিহাসে যে সভ্যতাগুলোর আমরা কথা বলি, ইরান এবং ইরাক এই দুটি দেশ সুসভ্য জাতি। 6000 বছরেরও আগে থেকে আমরা ইতিহাস দেখতে পাই। আপনারা জানেন, নেবুসাদনজর তার যে বেবিলনের সৈন্য উদ্যান, সেটি কোথায় ছিল? একটু খোঁজ নিয়ে দেখেন। এই সভ্যতা, বেবিলনীয় যে সভ্যতা, পোরাত ইউফ্রেটিস নদীর তীরে যে সভ্যতা গড়ে উঠেছিল, সেই সভ্যতার লীলাভূমি ছিল এই বাগদাদ। এই বাগদাদ শুধু সেই প্রাচীন সভ্যতার লীলাভূমি নয়, ইসলামের যুগেও বাগদাদকে কেন্দ্র করেই কিন্তু ইসলামী শিক্ষা, সাহিত্য, সংস্কৃতি সারা পৃথিবীতে ছড়িয়ে পড়েছে। সেই বাগদাদ যখন আমেরিকা মাস ডিস্ট্রাকটিভ উইপন আছে বলে তাদের উপরে আক্রমণ করলো, তারপর এই ইরাক যে রাষ্ট্রটি মধ্যপ্রাচ্যে, মানে আরবের মধ্যে সবচেয়ে ধনী রাষ্ট্র ছিল, সেই রাষ্ট্রটি বুকে এমনভাবে মাটি লাগিয়েছে, এখন তারা ভিক্ষা করে খায়। তারপর আরেকটি দেশ সিরিয়া। আপনারা সিরিয়ার কথা জানেন। ইসলামের ইতিহাস বললে দামেস্কের কথা আসবে না, তাহলে সেটা ইসলামের ইতিহাসে হয় না। সেই দামেস্ক আজ শুধু পোড়া বারুদের গন্ধ। মানুষ মানুষকে হত্যা করে, ভাই ভাইকে হত্যা করে, চাচা মামাকে হত্যা করে, মামা খালুকে হত্যা করে। সেই রকম একটা জাহান্নামে পরিণত করেছে পশ্চিমা শক্তি। তারপর লিবিয়া। আপনারা জানেন, মোহাম্মদ গাদ্দাফিকে ব্যক্তিগতভাবে আমি কখনো পছন্দ করিনি, কিন্তু সে তার দেশে যেইভাবে সে দেশটাকে উন্নত করেছে, আফ্রিকা মহাদেশে 54টি রাষ্ট্র, এই 54টি রাষ্ট্রের মধ্যে কোনো একটি রাষ্ট্রেরও মাথাপিছু আয় বা তাদের অর্থনীতি এই মোহাম্মদ গাদ্দাফির লিবিয়ার 3 ভাগের 1 ভাগ জায়গাতেও ছিল না। ইজিপ্ট তো তাদের সাথে কল্পনাই করা যেত না। সেই মোহাম্মদ গাদ্দাফিকে হত্যার মাধ্যমে এই জাতিকে ভাগ করে এমন একটা যুদ্ধে লিপ্ত, এখন তারা জলদস্যুতা করে সোমালিয়ার মতো। এই দেখেন, পাকিস্তান এই আফগানদেরকে
ট্রেনিং দিয়েছে, অস্ত্র দিয়েছে, নিজের দেশে জায়গা দিয়েছে, দিয়ে যে আফগান সৃষ্টি করেছে সে আফগান এখন পাকিস্তানকে খেতে বসেছে। ঠিক তেমনি এই ইউরোপ এই লিবিয়া যুদ্ধে বিদ্রোহী বাহিনীদেরকে অস্ত্র দিয়েছে, সরঞ্জাম দিয়েছে এবং ওই রাষ্ট্রটিকে ধ্বংস করার সমস্ত কাজে সহযোগিতা করেছে। আজকে এই ইউরোপে মাইগ্রেন্ট নিয়ে যে সমস্যা, বোটে করে করে হাজার হাজার মানুষ পৃথিবীর বিভিন্ন দেশ থেকে এই উপকূলে এসে ব্রিটেনের উপকূল, ফ্রান্সের, ইতালির, স্পেনের, পর্তুগালের এবং গ্রিসের উপকূলে এসে যেইভাবে ভিড় করছে, এর মূল কারণ হচ্ছে যখন লিবিয়া রাষ্ট্রটি অস্থিতিশীল হয়ে গেল, এই লিবিয়ার জলদস্যুরা এখন ছোট ছোট নৌকা ভাড়া করে করে এইখানে এই আদম পাচারের ব্যবসা করছে। এদের অর্থনীতি, সমাজ এবং রাজনীতি ইউরোপে কঠিনভাবে চ্যালেঞ্জের মুখে পড়েছে এই লিবিয়াকে দিয়ে। তারপর ইরাক যখন অস্থির হলো, সিরিয়া যখন অস্থির হলো, সেখান থেকে জন্ম নিয়েছিল আইএস। এই আইএস সারা পৃথিবীকে অশান্তি দিয়েছে। এই আইএস এর 2-1টি বন্দুকের গুলি বাংলাদেশেও হোলি আর্টিজানে আমরা দেখেছি। তাই বলছি, পৃথিবীর কোনো একটি সভ্য, সুষ্ঠু, প্রগতিশীল রাষ্ট্রকে যখনই আপনি সাপ্রেস করবেন, তখনই কিন্তু সেখানে ভবিষ্যতে যারা আসবে তারা পুরো পৃথিবীর জন্য কাল হয়ে দাঁড়াবে। তাহলে এখন দেখেন, সেই লিবিয়া, ইরাক, সিরিয়া আজ জমপুরি, সেটা এখন জাহান্নামের মতো রাষ্ট্র। ঠিক তেমনি এই বাংলাদেশটিও গত 17 বছরে একটি দরিদ্র রাষ্ট্র থেকে মধ্য আয়ের রাষ্ট্রে পরিণত হয়েছে। সারা পৃথিবী বলেছে যে উন্নয়নের মডেল যদি তৃতীয় বিশ্বের কোনো রাষ্ট্রকে বলতে হয়, সেটি হচ্ছে বাংলাদেশ। পৃথিবীতে যে 10টি ফাস্টেস্ট গোয়িং ইকোনমি ছিল, সেটি ছিল বাংলাদেশ। বড়, ছোট, মাঝারি এমন কোনো প্রকল্প নেই যেটি বাংলাদেশ করতে সক্ষম ছিল না। সেই বাংলাদেশে 5 আগস্ট 2024 সালে যে লীলা খেলা, যে লীলা চলে, এই বাংলাদেশটিকে ডিরেল করার যে চেষ্টা হয়েছিল, সেই চেষ্টাটি কিন্তু এখনো অব্যাহত আছে। পশ্চিমা বিশ্ব, বিশেষ করে আমেরিকা এবং নতুন দোস্ত খুঁজেছে, তারা পেয়েছে পাকিস্তান। এই পাকিস্তান এবং আমেরিকা মিলে যেই প্রোডাকশনটি দিয়েছে সেটা হচ্ছে মৌলবাদী, রাজাকার, আল বদর, আল শামস এবং মধ্যযুগীয় কায়দার বর্বর আফগানি প্রোডাক্ট। এই প্রোডাক্ট জেলখানা থেকে কয়েদিদেরকে ছিনিয়ে নিয়ে এসছে। আমাদের দেশের হাজার বছর থেকে যে বাউল সাধকরা আছে, ফিররা আছে, ফকিররা আছে, মাশায়েখরা আছে, তাদের মাজারে হামলা করেছে, হামলা করেছে মসজিদেও। এইভাবে বাংলাদেশের মানুষকে বিতসন্ত্রস্ত করে ফেলেছে। বাংলাদেশের সবচেয়ে বড় যে 2টি দল, একটি বাংলাদেশ আওয়ামী লীগ, আরেকটি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। বাংলাদেশ আওয়ামী লীগের প্রধান জননেত্রী শেখ হাসিনা বর্তমানে ভারতে আশ্রয়ে আছেন। অসংখ্য নেতাকর্মী জেলে আছেন। 120 জন সাবেক এবং বর্তমান এমপি জেলখানার ভিতরে আছেন। অসংখ্য নেতাকর্মী গ্রাম থেকে, শহর থেকে পালিয়ে নিরাপদ আশ্রয়ে আছেন। এমন একটা অবস্থায় বিএনপি ধারণা করেছিল আওয়ামী লীগকে যত চেপে রাখা যায় তাদের জন্য ততটাই সুবিধা। আওয়ামী লীগকে চাপাতে চাপাতে, কোণঠাসা করতে করতে মাঠ খালি করে দিয়েছে। আর আওয়ামী লীগকে এই চাপিয়ে মাঠ খালি করে দেওয়ার পর এই মাঠ তো খালি থাকেনি, এই মাঠ দখল করেছে মৌলবাদী জঙ্গি গোষ্ঠী। এই জঙ্গি গোষ্ঠী এই মাঠটি দখল করে এখন তারেক রহমানকেই আর দেশে যেতে দিচ্ছে না। আপনারা সবাই জানেন, বেগম খালেদা জিয়া জীবন এবং মৃত্যুর সন্ধিক্ষণে লড়াই করছেন ঢাকার একটি হসপিটালে, এভার কেয়ারে। তার একমাত্র সন্তান, যিনি গত 18 বছর থেকে বিদেশে আছেন। আমরা শুনেছিলাম আওয়ামী লীগের কারণে তিনি দেশে যেতে পাচ্ছেন না। আওয়ামী লীগ কিন্তু আজ নেই বাংলাদেশের ক্ষমতায়। এই আওয়ামী লীগ না থাকা সত্ত্বেও তারেক রহমান কিন্তু তার মুমূর্ষু মায়ের পাশে দাঁড়াতে পারছেন না। কেন পাচ্ছেন না? একটু ঘেঁটে দেখেন, ইতিহাসের পাতা একটু উল্টে দেখেন কাহিনীটা কোথায়। কাহিনীটা আমি আমার আরো একটি ভিডিওতে বলেছিলাম। কারণ বাংলাদেশে যে পাকিস্তানের চর যারা ছিল, আর্মি, বিডিআর, পুলিশের ভিতরে, বিভিন্ন বাহিনীর ভিতরে টাকা দিয়ে পালতো, তারা এই 5 আগস্টে একটা বিশেষ ভূমিকা পালন করেছে এবং তারাই পাকিস্তানকে
নিশ্চিত করেছে যদি বিএনপি সুষ্ঠু নির্বাচন হয় তাহলে বিএনপি পাশ করবে এবং তারেক রহমান ক্ষমতায় আসতে পারে। আর তারেক রহমান ক্ষমতায় আসলে বাংলাদেশের যে বিদ্যমান ব্যবস্থা, বাংলাদেশের যে বর্ডার, বাংলাদেশের যে অর্থনীতি, সেই কারণে হয়তো তারেক রহমানের পক্ষে অ্যান্টি ভারত সেন্টিমেন্ট বজায় রাখা এবং ভারত বিরোধী অবস্থান ধরে রাখা সম্ভব নাও হইতে পারে। সেই ক্ষেত্রে পাকিস্তান যে বাংলাদেশকে একটি আফগানিস্তানের মডেলের রাষ্ট্রের দিকে নিয়ে যাওয়ার জন্য সুযোগ খুঁজছিল এই জামাতে ইসলামীকে দিয়ে, তারা এই জামাতে ইসলামীকেই তাদের পীর মনোনয়ন করেছে। অর্থাৎ জামাত, সরমনাই, হেফাজত, ইসলামী ঐক্যজোট, এইরকম ভাবে নামে বেনামে খুচরা খাসরি যত ইসলামিক দল আছে সবগুলো একই জায়গায় এসে আফগানি মডেলের একটি রাষ্ট্র করার জন্য তারা সচেষ্ট। এখন আমেরিকা দুইটা দ্বন্দ্বের মধ্যে আছে, দ্বিধা দ্বন্দ্বের মধ্যে আছে। একদিকে চাচ্ছে যে এই দেশে একটি অসাম্প্রদায়িক সরকার হোক, আরেকদিকে পাকিস্তান চাচ্ছে একটি তালিবানি রাষ্ট্র হোক। একদিকে আমেরিকা ডক্টর ইউনূসকে অ্যাসাইনমেন্ট দিয়ে পাঠিয়েছেন, তোমার বন্দরটা আমাদেরকে দাও, সেন্ট মার্টিন আমাকে দাও, এটা বন্দর খোলার ব্যবস্থা করো, এয়ারপোর্টটি আমাদেরকে দাও, আমাদের ব্যবসা বাণিজ্য বাড়াও। এদিক দিয়ে ডেনমার্কও প্রেশার ক্রিয়েট করেছিল ডক্টর ইউনূসকে, নতুন একটি বন্দর তাদেরকেও দিতে হয়েছে। এমত অবস্থায় একদিকে অর্থনৈতিক স্বার্থ, আরেকদিকে রাজনৈতিক স্বার্থ। এখন পাকিস্তান চায় রাজনৈতিক স্বার্থ, আমেরিকা চায় অর্থনৈতিক স্বার্থ। এই দুটি দলের মধ্যে যদি সমীকরণটি মিলে যায় যে তুমি রাজনীতি কন্ট্রোল করো আর আমি অর্থনীতি কন্ট্রোল করি, তাহলে কি হতে পারে? আফগানিস্তান। আরে আফগানিস্তান হলে, আফগানিস্তান যেভাবে পাকিস্তানকে খেয়ে ফেলছে, ঠিক ভারতের জন্য এই বাংলাদেশে একটা কঠিন যুদ্ধক্ষেত্র তৈরি হবে। এই বাংলার মানুষ সিরিয়ার মতো, এই বাংলার মানুষ ইরাকের মতো, এই বাংলার মানুষ লিবিয়ার মতো, আফগানিস্তানের মতো যুদ্ধ দেখবে। কয় প্রজন্ম পর্যন্ত যুদ্ধ চলে আমরা জানি না। এই যুদ্ধে আফগানিস্তানের অনেক ক্লায়েন্ট আমার আছে, আমি ব্যক্তিগত জীবনে দেখেছি তাদের যে নৈতিকতা, তাদের যে সততা, তাদের ভেতরের যে ভঙ্গুর অবস্থা, এগুলা যুদ্ধ বিধ্বস্ত দেশে এর চেয়ে ভালো থাকে না। ঠিক বাংলাদেশেও নৈতিকতা ভেঙে পড়বে, সামাজিকতা ভেঙে পড়বে, মানুষের মূল্যবোধ ভেঙে পড়বে, অসাম্প্রদায়িক চেতনা ভেঙে পড়বে। আফগানিস্তানের চাইতে বাংলাদেশের অবস্থা আরো খারাপ হবে। কেন খারাপ হবে? এর কারণ হচ্ছে বাংলাদেশ হচ্ছে 18 কোটি মানুষের একটা দেশ। আফগানিস্তান বাংলাদেশের চাইতে বহুগুণ বড়, কিন্তু তারপরেও আফগানিস্তানের জনসংখ্যা খুবই ছোট, 4 কোটি মানুষের দেশ। সেখানে আফগানিস্তান 1 কিলোমিটারে যে পরিমাণ মানুষ বাস করে, আমরা তার 5-7 গুণ বেশি মানুষ বাস করি। আফগানিস্তানে প্রতি বছর বন্যা হয় না, বাংলাদেশে প্রতি বছর বন্যা হয়। আফগানিস্তান পাকিস্তানের উপরে নির্ভর করে না, আমাদের 54টি নদী ভারত থেকে প্রবাহিত হয়। সুতরাং এই ভারতের এই নদী অববাহিকায় আমাদের এই পানির গুরুত্ব বাংলাদেশে অপরিসীম। এই পানি যদি না হয় আমাদের উৎপাদন ব্যাহত হবে, খাদ্যের স্বয়ংসম্পূর্ণতা আমাদের থাকবে না, মৎস্য উৎপাদন কমে যাবে, রবি শস্যের উৎপাদন কমে যাবে, যার ফলে বাংলাদেশে সামাজিক যে হাহাকার, অর্থনৈতিক যে হাহাকার, এটা গগনচুম্বী হয়ে দাঁড়াবে। তার মানে এখন যদি বাংলাদেশের এই সরকার, ইউনূস তো একটা বেনিয়ার মতো, ব্রিটিশরা যেভাবে বাংলাদেশে গিয়ে দখল করেছিল, বা পর্তুগিজরা যেভাবে দখল করেছিল, বা পৃথিবীর একটি দেশ আরেক দেশকে যেভাবে দখল করে, ইউনূস সেভাবেই সে বাংলাদেশের দখল নিয়েছে। তার মূল কাজ হচ্ছে বিদেশিদের কাছে আমাদের স্বার্থটি বিকিয়ে দিয়ে আজীবন তিনি ক্ষমতায় থাকুন। এখন জামাতে ইসলামী আমরা শুনেছি ডক্টর ইউনূসকে বিশেষ একটি খবর পাঠিয়েছে, বলেছে যে ডক্টর ইউনূস জামাত যতদিন ক্ষমতায় থাকে ততদিন হয় রাষ্ট্রপ্রধান অথবা সরকার প্রধান, তিনি যেটা চান সেটাই দেবেন, তার বিনিময়ে তারেক জিয়া যেন বাংলাদেশে আসতে না পারে। এর ফলে আওয়ামী লীগও নেই, তারেক জিয়াও নেই, বিএনপিও বঙ্গুর। সেই অবস্থায় তারা এই বাংলাদেশটিকে ক্যাপচার করতে চায় 71-এর মতো করে। 71-এ তারা হেরেছে, এবার তারা হারতে চায় না। এখন বাংলাদেশের মানুষ প্রগতিশীল, অসাম্প্রদায়িক যে মানুষ আছে, সংস্কৃতির ধারাবাহিকতা যারা বিশ্বাস করে, বাঙালিত্বে যারা বিশ্বাস করে, তাদেরকে এখনই জেগে উঠতে হবে। তা না হলে বেশি দেরি হয়ে গেলেই
আপনারা আর কিছুই করতে পারবেন না। এবং ভারতকে এখনই সিদ্ধান্ত নিতে হবে ভারত কি রকমের প্রতিবেশী চায়। ভারত কি একটি সাম্প্রদায়িক শক্তিকে প্রতিবেশী করতে চায়, নাকি অসাম্প্রদায়িক চেতনার বাঙালির হাজার বছরের যে সাংস্কৃতিক ধারাবাহিকতা, সেই ধারাবাহিকতার শান্তিপ্রিয় মানুষের দেশ করতে চায়। যদি ইসলামিস্টদের যদি এখানে আবির্ভাব হয়, তাহলে ভারতকে প্রতি বছর, এখন তো 10 বিলিয়ন, তখন 50 বিলিয়ন ব্যয় করতে হবে শুধু সীমান্ত রক্ষা করার জন্য। কারণ এই জঙ্গিরা একটা জিনিসে বিশ্বাস করে, মরলে শহীদ বাঁচলে গাজী, আমরা সবাই মরতে রাজি। এই মরতে রাজি হওয়া জঙ্গিদের জীবনের মান খুবই নিম্ন। গরু ছাগলের জীবন দাম যেমন, তাদের জীবনের দামও প্রায় সেই রকম। তাই তারা মরতে ভয় করে না। আর এই মরতে ভয় না করা, এই মধ্যযুগীয় অন্ধকার বুকে ধারণ করা এই মানুষগুলোকে যদি রুখে দেওয়া না যায়, এই সোনার বাংলাদেশ আফগানিস্তান, ইরাক, সিরিয়া, লিবিয়া হবে। এবং আমাদের এই সোনার বাংলাটি শুধু বিদেশিদের দ্বারা একটি যুদ্ধক্ষেত্রে পরিণত হবে। আমরা, আমাদের প্রজন্ম এই দেশটি চিরতরে হারিয়ে ফেলবে। আসুন আমরা সবাই যার যার জায়গা থেকে এই সাম্প্রদায়িক শক্তির উত্থানের বিরুদ্ধে সোচ্চার হই। এই সাম্প্রদায়িক শক্তি নয়, শুধু এই সাম্রাজ্যবাদী শক্তি, এই ইউনুসের মতো শক্তিকে আমরা নিচ্ছিন্ন করে আমাদের দেশটি আমাদের দখলে রাখি। ভালো থাকবেন। কথা হবে অন্য কোনো ভিডিওতে, অন্য কোনো দিন।